হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ আরাবুল রহমান। জিকে জিএস এর নতুন প্র্যাকটিস সেট 30 নম্বর প্র্যাকটিস সেটে আজকের আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি। তো সমস্ত পরীক্ষার প্রিপারেশনের জন্য তোমরা TWS একাডেমি এবং দ্য ওয়ে অফ সলিউশনকে কিন্তু ফলো করতে পারো। TWS একাডেমি অ্যাপ যদি ফোনে ডাউনলোড না করে থাকো অবশ্যই কিন্তু ডাউনলোড করে নেবে নিজেদের ফোনে TWS একাডেমি অ্যাপটিকে। প্রথম প্রশ্ন, দ্য উইনিং ওয়ে শীর্ষক বইটির লেখক হলেন নিম্নের কে? বিখ্যাত কোন এই গ্রন্থটির লেখক কে? অ্যান্সার কি হবে? দ্য উইনিং ওয়ে শীর্ষক বইটি কে লিখেছেন? রাইট অ্যান্সার হচ্ছে হর্ষ ভোগলে ইনি লিখেছেন, বা হর্ষ ভোগলে লিখেছেন দ্য উইনিং ওয়ে শীর্ষক বইটি। সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর কোন সালে ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন? সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর কোন সালে ভারতরত্ন পেয়েছিলেন? এনিওয়ান, উত্তর করো সকলে। সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর কবে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? উত্তর কি হতে চলেছে? রাইট অ্যান্সার হবে এখানে 2001 সালে সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর কিন্তু প্রথম এখানে তিনি ভারতরত্ন পেয়েছিলেন। আচ্ছা, সঙ্গীত ক্ষেত্রে তিনি কিন্তু প্রথম ব্যক্তি ছিলেন না যিনি এই পুরস্কারটি পেয়েছেন। অ্যাকচুয়ালি সঙ্গীত ক্ষেত্রে প্রথম যিনি ভারতরত্ন পেয়েছিলেন তিনি হচ্ছেন MS শুভলক্ষ্মী। MS শুভলক্ষ্মী প্রথম সঙ্গীতে বা সঙ্গীত শিল্পী রূপে ভারতরত্ন জেতেন বা ভারতরত্ন পান। ওকে, প্রথম সঙ্গীত শিল্পী রূপে কে ভারতরত্ন পেয়েছিলেন এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। MS শুভলক্ষ্মী ইনি কিন্তু প্রথম সঙ্গীত শিল্পী রূপে ভারতরত্ন পেয়েছিলেন। এরপরে 2019 সালে যদি আমরা দেখি ভূপেন হাজারিকা, তিনিও কিন্তু একজন সঙ্গীত শিল্পী ছিলেন, তিনি ভারতরত্ন পেয়েছিলেন। অলরাইট, 2001 সালে লতা মঙ্গেশকর ভারতরত্ন পেয়েছিলেন। পরের প্রশ্ন, নিম্নের কোনটি হলো ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ? ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? অ্যান্সার হবে চিল্কা হ্রদ, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। এখানে অনেকে কিন্তু সম্বর করবে এবং অনেকে কিন্তু সম্বর করবে, কিন্তু এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু কোনো উপহ্রদ বা স্থলবেষ্টিত হ্রদের কথা বলা হয়নি, জাস্ট হ্রদের কথা বলা হয়েছে বা লেকের কথা বলা হয়েছে। এখানে এখানে চিল্কা হ্রদ অ্যান্ড সম্বর হ্রদ দুটোই কিন্তু এখানে আমরা যদি দেখি লবণাক্ত হ্রদ। এছাড়া লোকটাক এবং উলার এই দুটো মিষ্টি জলের হ্রদ। তো চিল্কা এবং সম্বরের মধ্যে এই চিল্কা হ্রদ এটা অবশ্যই একটা উপহ্রদ। উপহ্রদের দিক থেকে আমাদের ভারতের বৃহত্তম উপহ্রদ হচ্ছে চিল্কা হ্রদ। এটা কোথায় আছে মনে রাখবে? ওড়িশা রাজ্যে আছে। এটা কোথায়? ওড়িশা রাজ্যে আছে। কিন্তু এটা সবথেকে বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হিসাবেও ধরা হবে। আর সম্বরের ক্ষেত্রে যদি বলা হয় বৃহত্তম স্থলবেষ্টিত লবণাক্ত জলের হ্রদ, তাহলে কিন্তু অ্যান্সার করব আমরা সম্বর, যেটা রাজস্থানে অবস্থিত। রাজস্থানের সম্বর হ্রদ ভারতের বৃহত্তম ল্যান্ডলক স্থলবেষ্টিত লবণাক্ত জলের হ্রদ। এরপরে উলার হ্রদ ভারতের বৃহত্তম, পুরো ভারতের বৃহত্তম স্বাদু জলের বা মিষ্টি জলের ফ্রেশ ওয়াটার লেক। এটা কোথায় আছে মনে রাখবে? এটা জম্মু ও কাশ্মীরে আছে। জম্মু ও কাশ্মীরে অবস্থিত আছে। আরেকটা জিনিস দেখো, লোকটাক হ্রদ এটা মণিপুরের মধ্যে পড়ে, অ্যান্ড এটা যে কোনো পরীক্ষায় কিন্তু প্রশ্নটা বারবার দিয়ে থাকে। এই মণিপুরের লোকটাক হ্রদটা হচ্ছে পুরো উত্তর পূর্ব ভারতের বৃহত্তম কি জলের হ্রদ? স্বাদু জলের হ্রদ। চলো পরেরটা, কে RBI এর নতুন গভর্নর? RBI রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর নতুন গভর্নর কে হলেন? RBI, চলো এটা সম্পর্কে কয়েকটা জিনিস একটু দেখে নেওয়া যাক। RBI রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আমাদের ভারতের আর্থিক নিয়ন্ত্রণের সাথে কিন্তু সরাসরিভাবে জড়িত, ভারতের আর্থিক নীতির সাথে সরাসরি জড়িত RBI। এই RBI বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 1935 কি হয়? প্রতিষ্ঠা হয়। 1935 এটা প্রতিষ্ঠা হয় এবং এটার হেডকোয়ার্টার অবস্থিত আছে মুম্বাইতে। মুম্বাই এর সদর দপ্তর। সো এটা সকলে নোট করে রাখো খাতাতে, কোথায় সদর দপ্তর RBI এর? মুম্বাইতে সদর দপ্তর। প্রতিষ্ঠা 1935 সালে প্রতিষ্ঠা হয়েছিল এটা। এরপরে দেখো 1935 সালে যখন এটা প্রতিষ্ঠা হয় তখন RBI এর একজন গভর্নর নিযুক্ত হয়েছিলেন যার নাম হচ্ছে ওসবোর্ন স্মিথ। ওসবোর্ন স্মিথ ইনি হচ্ছেন RBI এর প্রথম গভর্নর ছিলেন।
হ্যাঁ কি না? যারা জানো তারা অবশ্যই কিন্তু বলবে কমেন্টে আমার সাথে সাথে। এরপরে কি করা হয়, 1949-এ গিয়ে 1949 সাল যেটা 1949, সেখানে গিয়ে এই আরবিআইকে ন্যাশনালাইজ বা আরবিআইকে জাতীয়করণ করা হয়েছিল। ওকে, সো এরপরে কি হয়, জাতীয়করণ করার পরে এখানে একজন ভারতীয় গভর্নর হিসাবে নিযুক্ত করা হয়েছিল একজন ব্যক্তিকে। তিনি ছিলেন স্যার সিডি দেশমুখ। সিডি দেশমুখ ইনি ছিলেন আরবিআইয়ের প্রথম ভারতীয় গভর্নর, অর্থাৎ ন্যাশনালাইজ করার পরে বা জাতীয়করণ করার পরে প্রথম ভারতীয় গভর্নর কে নিযুক্ত হন? সিডি দেশমুখ নিযুক্ত হন। দেন এখানে দেখো সম্প্রতিকালে সঞ্জয় মালহোত্রা এনাকে আরবিআইয়ের গভর্নর হিসাবে নিযুক্ত করা হয়েছে। আরেকটা প্রশ্ন হচ্ছে, সঞ্জয় মালহোত্রা ইনি কততম গভর্নর হয়েছেন আরবিআইয়ের? শক্তিকান্ত দাস ইনি ছিলেন 25তম গভর্নর। এর আগে কে ছিলেন? শক্তিকান্ত দাস 25তম গভর্নর। তাহলে সঞ্জয় মালহোত্রা কততম? 26তম আরবিআইয়ের গভর্নর হিসাবে নিযুক্ত হলেন তিনি কিন্তু সম্প্রতি। সঞ্জয় মালহোত্রা, এনার নামটা কিন্তু মনে রাখো ভালো করে, আপকামিং বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসতে চলেছে। চলো পরেরটা, 2024 অনূর্ধ্ব-19 ক্রিকেট এশিয়া কাপ জয়ী হলো নিম্নের কোনটি? অনূর্ধ্ব-19 এশিয়া কাপ 2024-এ ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটসে আয়োজিত হয়েছিল। তো এই 2024-এর অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জয়লাভ করলো কোন দল? অ্যান্সার হবে কোন দল? রাইট অ্যান্সার হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ 2024-এর অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জয়লাভ করেছে। ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন্স আইবিএম এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা আমি পুরো কথাই লিখে দিলাম এখানে। ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন্স, এটাকে আইবিএম বলে থাকি আমরা সংক্ষেপে। এখানে আইবিএম বলে আরও একটা কোম্পানি আছে যেটাকে আমরা ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন বলে থাকি, সেটা আলাদা। এখানে কিন্তু আইবিএম বলতে ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন্স বলা হচ্ছে। এর সদর দপ্তর হচ্ছে নাগপুরে অবস্থিত, মহারাষ্ট্রের নাগপুরে। নেক্সট কোশ্চেন, খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? 7 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে সকলে কমেন্ট করো। খানুয়ার যুদ্ধ কত সালে হয়? খানুয়ার যুদ্ধ হয়েছিল 1527-এ। আচ্ছা, খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়? এটা কাদের মধ্যে হয় খানুয়ার যুদ্ধ? একদিকে ছিলেন মুঘল সম্রাট বাবর। বাবর ছিলেন প্রথম মুঘল সম্রাট বা মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। 1526-এ তিনি মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তো প্রথম মুঘল শাসক বাবর ও আরেকদিকে ছিলেন রানা সাঙ্গা। রানা সাঙ্গা, তো রানা সাঙ্গা এবং বাবরের মধ্যে এই যুদ্ধটা হয়। রানা সাঙ্গা ছিলেন একজন রাজপুত শাসক, রাজপুত রাজা ছিলেন তিনি। এই দুজনের মধ্যে এই যুদ্ধটা হয় এবং বাবর কিন্তু এই যুদ্ধ জয়ী হয়েছিল। বাবর এই যুদ্ধে জয়ী হয়। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অধ্যাদেশের সর্বোচ্চ আয়ু কত? অধ্যাদেশ বা অর্ডিন্যান্স যখন রাষ্ট্রপতি এটা জারি করেন, এটা জারি করার আয়ু কতদিন? কতদিন পর্যন্ত অধ্যাদেশ জারি করা যেতে পারে? সর্বোচ্চ আয়ু কতদিন অধ্যাদেশের বা অর্ডিন্যান্সের? আচ্ছা, অধ্যাদেশ রাষ্ট্রপতি ভারতের সংবিধানের কোন ধারা অনুসারে জারি করতে পারে? মনে রাখবে, রাষ্ট্রপতি সংবিধানের 123 নং ধারা অনুসারে 123 নং ধারা অনুসারে কিন্তু অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করতে পারে। অলরাইট, আচ্ছা, তার জারি করা অধ্যাদেশের সর্বোচ্চ আয়ু হচ্ছে 7.5 মাস। 7.5 মাস, এটা আবার কি? 7.5 মাস মানে হচ্ছে 6 মাস 6 সপ্তাহ, 6 মাস 6
সপ্তাহ পর্যন্ত কিন্তু সর্বোচ্চ অর্ডিন্যান্স বা অধ্যাদেশের সময়কাল থাকতে পারে বা আয়ু হতে পারে। কেন্দ্রীয় গম গবেষণা ইনস্টিটিউট নিম্নের কোথায় অবস্থিত? আমাদের ভারতের কোথায় গম গবেষণা কেন্দ্র অবস্থিত আছে? বলো দ্রুত। বিভিন্ন শহরের নাম আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে কেন্দ্রীয় গম গবেষণাগার কোথায় আছে? পুসা। পুসাটা হচ্ছে দিল্লিতে অবস্থিত, দিল্লির পুসাতে অবস্থিত আছে গম গবেষণা কেন্দ্র। নিম্নের কে ফরাসি ভাষায় রাজতরঙ্গিনী অনুবাদ করেন? রাজতরঙ্গিনী এই গ্রন্থটা থেকে আমরা কাদের কথা জানতে পারি? বলো দেখি, এই গ্রন্থ থেকে আমরা কাদের কথা জানতে পারি? রাজতরঙ্গিনী থেকে কাশ্মীরের রাজাদের সম্পর্কে জানা যায়। ওকে, কাদের সম্পর্কে জানা যায়? কাশ্মীরের রাজাদের সম্পর্কে জানা যায় রাজতরঙ্গী নামের এই গ্রন্থ থেকে। এই গ্রন্থটির মূল লেখক যিনি, এটা যখন লেখা হয়েছিল সংস্কৃত ভাষাতে, এটার যিনি লেখক ছিলেন তিনি হচ্ছেন কলোহন। কলোহন হচ্ছে রাজতরঙ্গিনীর লেখক, কিন্তু সেটা সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল। আর রাজতরঙ্গিনীটাকে ফার্সি ভাষাতে যিনি অনুবাদ করেছিলেন তিনি হচ্ছেন জৈনুল আবেদিন। তার সময়ে এটাকে কিন্তু ফার্সি ভাষাতে অনুবাদ করা হয়। আচ্ছা, জৈনুল আবেদিন ইনি কে ছিলেন? ইনি ছিলেন কাশ্মীরের রাজা। এনাকে কিন্তু কাশ্মীরের আকবর বলা হয়। জৈনুল আবেদিনকে বলা হয় কাশ্মীরের আকবর। সকলে নোট করো এটা। ওকে ডিয়ার স্টুডেন্টস, কাকে কাশ্মীরের আকবর বলবো আমরা? জৈনুল আবেদিনকে। নিচের কোনটি ভারতের বৃহত্তম কফি উৎপাদনকারী রাজ্য? এটা আজকে তোমাদের হোমওয়ার্ক দিয়ে রাখবো, সকলে এটা কমেন্ট করে উত্তরটা জানিয়ে যাবে। আজকের হোমওয়ার্কের উত্তর কি হবে? আজকের হোমওয়ার্কের উত্তর কি হবে সকলেই কিন্তু কমেন্ট করে জানাবে। ভারতের বৃহত্তম কফি উৎপাদনকারী রাজ্য কোনটি? প্রতি বছর কোন তারিখে ইন্টারন্যাশনাল ডে অফ ওমেন অ্যান্ড গার্লস ইন সায়েন্স দিবস পালিত হয়ে থাকে? ইন্টারন্যাশনাল ডে অফ ওমেন অ্যান্ড গার্লস ইন সায়েন্স দিবস পালিত হয় প্রতি বছর কোন দিনে? একদমই অপশন সি ইজ রাইট অ্যান্সার, 11ই ফেব্রুয়ারি পালিত হয়, 11ই ফেব্রুয়ারি। ইউজিসি এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন? ইউজিসির সম্প্রতি চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? আচ্ছা, ইউজিসি এটা মানে কি? ইউজিসির ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। ওকে, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, এটাকে বলা হয়ে থাকে ইউজিসি। ইউজিসি যখন প্রথম 5 ইয়ার প্ল্যানিং বা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল, সেই পরিকল্পনায় এটা প্রতিষ্ঠা হয়। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ইউজিসিকে প্রতিষ্ঠা করার কিন্তু প্ল্যানিং করা হয়েছিল এবং ফাইনালি গিয়ে 1956 সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল। 1956 সালে প্রতিষ্ঠা হয় ইউজিসি। অ্যান্ড ইউজিসির চেয়ারম্যানকে? অ্যান্সার হচ্ছে এম জগদেশ কুমার। এম জগদেশ কুমার হচ্ছে ইউজিসির চেয়ারম্যান। অনেকে প্রীতি সুদন করবে, প্রীতি সুদন তো এখানে অপশানে রাখা হয়েছে কারণ প্রীতি সুদন হচ্ছে ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান। সো অনেক এটা ভুল করে কিন্তু প্রীতি সুদনও করবে, তাদের কিন্তু ভুল হবে। এখানে এম জগদেশ কুমার রাইট অ্যান্সার হবে। চলো পরেরটা, চেরনোবিল দুর্ঘটনায় কোন তেজস্ক্রিয় আইসোটোপ নির্গত হয়েছিল? এটা একটু কঠিন হার্ড প্রশ্ন, তবুও করার উত্তর করো সকলে। চেরনোবিল দুর্ঘটনা কি একটু বলে দিই। চেরনোবিল তৎকালীন সময়ে সোভিয়েত রাশিয়া বা ইউএসএসআর এর মধ্যে একটা অঞ্চল ছিল চেরনোবিল। বর্তমানে এটা
বর্তমানে এটা ইউক্রেনের দেশের মধ্যে পড়ে থাকে। ঠিক আছে, আচ্ছা ইউক্রেন বানানটা ভুল হয়ে গেল, ঠিক আছে, উত্তর ইউক্রেন দেশের মধ্যে পড়ে থাকে বর্তমানে চেরনোবিল। আচ্ছা, এই চেরনোবিলে একটা কিন্তু পরমাণু কেন্দ্র থেকে খুবই বড় একটা বিস্ফোরণ হয়, বা এখানে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যায়। সেটা কবে ঘটেছিল চেরনোবিল দুর্ঘটনা? মনে রাখবে 1986, 1986 সালে চেরনোবিল দুর্ঘটনাটা ঘটেছিল। ভেরি ইম্পর্টেন্ট এটা। আর এখান থেকে যে মৌলের আইসোটোপগুলো নির্গত হয়েছিল, রেডিও আইসোটোপ আয়োডিন 131 এর আইসোটোপ, সিজিয়ামের 134 আইসোটোপ এবং সিজিয়াম 137 আইসোটোপ, এগুলো সবই কিন্তু তেজস্ক্রিয় আইসোটোপ তোমার এইগুলো নিঃসৃত হয়েছিল চেরনোবিল দুর্ঘটনার কেন্দ্র থেকে। অলরাইট, আয়োডিন সিজিয়ামের দুটো আইসোটোপ এবং আয়োডিনের একটা আইসোটোপ, এখানে কিন্তু রাইট অ্যান্সার হবে অপশান বি। চলো পরেরটা, নিচের মধ্যে কে একজন ভারতীয় ভার উত্তোলক নন? ভার উত্তোলক নন কে এর মধ্যে একজন? দারুণ একটা প্রশ্ন, বলো। এর মধ্যে যিনি ভার উত্তোলক নন তিনি হচ্ছেন লাভলিনা বরগোহাঁই। লাভলিনা বরগোহাঁই ভার উত্তোলক নন। তাহলে কিসের সাথে যুক্ত তিনি? তিনি হচ্ছেন বক্সিং এর সাথে যুক্ত। ঠিক আছে, তিনি বক্সিং এর সাথে যুক্ত একজন আমাদের ভারতের বক্সার, যিনি এখানে দেখো লিখেই দিয়েছি আমি, টোকিও 2020-এ মেরি কম এবং বিজেন্দর সিং এর পাদাঙ্ক অনুসারে করে বা পাদাঙ্ক অনুসরণ করে, অর্থাৎ মেরি কম এবং বিজেন্দর সিং যে অলিম্পিকে পদক জিতেছিলেন সেই অনুসারে কিন্তু তিনি লাভলিনা বরগোহাঁই অলিম্পিকে পদক সহ তৃতীয় বক্সার, ভারতীয় বক্সার হয়ে মহিলা ওয়েল্টার ওয়েট বিভাগে 969 কেজি যেটা বিভাগ ছিল সেই বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন। তো লাভলিনা বরগোহাঁই কবে ব্রোঞ্জ জিতেছিলেন? অ্যান্সার হচ্ছে 2020 সালে টোকিও অলিম্পিকে তিনি ব্রোঞ্জ জিতেছিলেন। এর আগে মেরি কম এবং বিজেন্দর সিং তারাও কিন্তু বক্সিংয়ে পদক জিতেছিলেন। বক্সিংয়ে এখনো পর্যন্ত ভারত কতগুলি পদক জিতেছে অলিম্পিক পদক? অ্যান্সার হচ্ছে 3টি পদক জিতেছে। তৃতীয় ভারতীয় কে ছিলেন? লাভলিনা বরগোহাঁই। এবারে দেখো 2023 সালে 25 বছর বয়সী লাভলিনা মহিলাদের মিডল ওয়েট 75 কেজি বিভাগে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট জিতেছিলেন। মেরি কম একমাত্র অন্য ভারতীয় বক্সার যিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক ও পান এবং একটি সোনা জিতেছেন। আচ্ছা, মেরি কম হচ্ছে ফার্স্ট যিনি কিন্তু বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। তারপরে দ্বিতীয় যিনি, তিনি হচ্ছেন লাভলিনা বরগোহাঁই, 2023-এ কিন্তু জিতেছেন। অলরাইট, সো এটা একটু ভালো করে দেখবে। এছাড়া মীরাবাই চানু, ইনিও 2020 সালে তিনি রৌপ্য পদক জিতেছিলেন। রৌপ্য পদক জিতেছিলেন অলিম্পিকে। কর্ণম মালেশ্বরী 2000 সালে সিডনি অলিম্পিকে ভার উত্তোলনে কিন্তু 2000 সালে ব্রোঞ্জ পদক জিতেছিল। ঠিক আছে, ব্রোঞ্জ পদক জিতেছিল। এছাড়া কুঞ্জ রানী দেবী, ইনিও একজন ভারতীয় কিন্তু ওয়েট লিফটার, বিভিন্ন পদক তিনি জিতেছেন। ওকে, তো এটা জেনে রাখবে কর্ণম মালেশ্বরী প্রথম ভারতীয় মহিলা ছিলেন যিনি এই পদক জিতেছিলেন, বা যিনি প্রথম ভারতীয় মহিলা হিসাবে ইন্ডিভিজুয়াল অলিম্পিক পদক জিতেছিলেন। খুবই পরীক্ষা এটা দিয়ে থাকে। পরেরটা, রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে নিযুক্ত করে থাকেন নিম্নের কে? পরের প্রশ্ন, রাজ্য পাবলিক সার্ভিস কমিশন বা এখানে যেটাকে আমরা বলে থাকি পিএসসি, স্টেট পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে কে অ্যাপয়েন্ট করেন? রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে নিযুক্ত করেন রাজ্যপাল। আচ্ছা, ইউপিএসসি চেয়ারম্যানকে কে নিযুক্ত করেন? কমেন্ট করো সকলে, আজকে কমেন্ট করে এটা জানাবে সকলে। পরেরটা দেখি, ডিয়ার স্টুডেন্টস, ডব্লিউএপি কেপির প্র্যাকটিস ব্যাচ, আমাদের নতুন প্র্যাকটিস ব্যাচ লেটেস্ট প্যাটার্নে প্র্যাকটিস ক্লাস সেখানে শুরু হয়ে গেছে। আমাদের ডব্লিউএপির নতুন ব্যাচ চলে এসেছে, যে ব্যাচে কিন্তু আমরা অলরেডি ক্লাস শুরু করে ফেলেছি। এখানে তোমরা 3 মাসের ডিউরেশনের ক্লাস পাবে এবং 8 মাস ভ্যালিডিটি, 8 মাস ধরে কিন্তু ক্লাসগুলো দেখতে পারবে। প্রতিটা ক্লাসের পিডিএফ পাবে, এমসিকিউ প্র্যাকটিস তোমাদের এখানে করা হবে। ডব্লিউপি কেপি এবং অন্যান্য বিভিন্ন 10th লেভেল এক্সামের জন্য তোমরা এই ব্যাচটাতে যুক্ত হতে পারো। অ্যান্ড একটা জিনিস তোমাদের বলে রাখি, এখানে কিন্তু আমাদের ম্যাথ এবং রিজনিংটা একদমই টপিক ওয়াইজ ক্লাস করানো হবে। এবং আমাদের জিকে জিএসের জন্য 4টে টিচার আছি আমরা, আর ডালটন স্যার,
আলামিন স্যার, আমি আছি, এবং মিনাজুল স্যার জিকে এবং জিএস এর জন্য কিন্তু 4টে টিচার এখানে তোমাদের বরাদ্দ করা হয়েছে। তো দুর্দান্ত প্র্যাকটিস এখানে শুরু হয়ে গেছে অলরেডি। তো যারা যুক্ত হওনি এখনও TWS একাডেমির এই WEP কেপি ব্যাচে, তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইলো, সেখান থেকে ভর্তি হয়ে যাবে। এছাড়া অন্যান্য যে সমস্ত ব্যাচগুলো আমাদের TWS একাডেমিতে চলছে তোমরা এগুলো দেখতে পারো। NMGNM ফাউন্ডেশন ব্যাচ, যেটা নিয়ে আমরা আগেও বলেছি, এবং ফাউন্ডেশন 4.0 কম্বো ব্যাচ, যে ব্যাচটাতেও কিন্তু তোমরা ভর্তি আমাদের কাছ থেকে প্রিপারেশন শুরু করতে পারো। চলো পরেরটা আমরা দেখি। সারফায়েসি আইন নিম্নলিখিত কোন বিষয়ের জন্য গৃহীত হয়েছিল? পরের প্রশ্ন, সারফায়েসি আইন সারফেস আইন বা অ্যাক্ট, এটা পাশ হয়েছিল 2002 সালে। 2002 সালে পাশ হয়েছিল সারফেস অ্যাক্ট, এবং এটা পাশ হয়েছিল কেন? ঋণ উদ্ধারের জন্য, বাকি ঋণ উদ্ধারের জন্য এটাকে পাশ করা হয়েছিল। উইকিপিডিয়ার জনক হলেন নিম্নের কে? উইকিপিডিয়া একটা তোমার বলা যেতে পারে তথ্য ভাণ্ডার উইকিপিডিয়া, এবং এই উইকিপিডিয়া একটা হচ্ছে নন প্রফিটেবল অর্গানাইজেশন বা নন প্রফিটেবল একটা কিন্তু প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারি। সো এই উইকিপিডিয়ার স্টুডেন্টস, এর জনক বা এটার প্রতিষ্ঠাতা কে? উত্তরটা করো সকলে দেখি। 17 নম্বর প্রশ্নের উত্তর আমাদের কি হবে? উইকিপিডিয়ার জনক হলেন ডিয়ার স্টুডেন্টস জিমি ওয়েলস। জিমি ওয়েলস, এবং এনার সঙ্গে আরও একজন ব্যক্তির নাম জেনে রাখো, যিনি হচ্ছেন ল্যারি স্যাঙ্গার। ল্যারি স্যাঙ্গার ও জিমি ওয়েলস, এই দুজনে প্রতিষ্ঠা করেছিলেন উইকিপিডিয়া। এছাড়া আরও অনেক ব্যক্তিদের নাম দেখতে পাচ্ছ, যেমন চার্লস ব্যাবেজ, যাকে আমরা কম্পিউটারের জনক বলে থাকি, ইনি ডিফারেন্স ইঞ্জিন আবিষ্কার করেছিলেন। কি আবিষ্কার করেন চার্লস ব্যাবেজ? ডিফারেন্স ইঞ্জিন। আবিষ্কারক তিনি ছিলেন। এছাড়া টিম বার্নার্স-লি, ইনি WWW বা যেটাকে আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলে থাকি, WWWর পুরো কথা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এর প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। কে ছিলেন? টিম বার্নার্স-লি। ল্যারি পেজ, গুগলের প্রতিষ্ঠাতা কে? গুগল এর প্রতিষ্ঠাতা, গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, এর প্রতিষ্ঠাতা ছিলেন, বা গুগলের প্রতিষ্ঠাতা হচ্ছে ল্যারি পেজ। ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন আমরা দেখতে পারি তাহলে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল? বৃষ্টিচ্ছায় অঞ্চল কোনটি? এখানে বৃষ্টিচ্ছায় অঞ্চল কিভাবে তৈরি হয়? এটা তোমার যেখানে পাহাড়ি অঞ্চল থাকে সেখানে পর্বতের দুটি ঢাল থাকে, একটা হচ্ছে প্রতিবাদ ঢাল আর একটা হচ্ছে অনুবাদ ঢাল। প্রতিবাদ ঢালে সাধারণত প্রতিবাদ ঢাল, আর একটা থেকে অনুবাদ ঢাল। ঠিক আছে, প্রতিবাদ ঢালে সাধারণত প্রচুর বৃষ্টিপাত হয়, আর অনুবাদ ঢালে বৃষ্টিপাত কম হয়। তো প্রতিবাদ ঢালটাকে আমরা বলে থাকি বৃষ্টিবহুল অঞ্চল, বৃষ্টিবহুল অঞ্চল। আর যেটা অনুবাদ ঢাল থাকে সেটাকে আমরা বলে থাকি বৃষ্টির ছায়া অঞ্চল, যেখানে বৃষ্টিপাত কম হয়। আচ্ছা, এখানে তাহলে সঠিক উত্তর কোনটি হবে? বৃষ্টির ছায়া অঞ্চল কোনটি? শিলং একটা বৃষ্টির ছায়া অঞ্চল। শিলং একটা বৃষ্টির ছায়া অঞ্চল। মেঘালয় মালভূমির এরকম আমরা প্যাটার্ন দেখতে পাই, প্রতিবাদ ঢাল অনুবাদ ঢাল দেখতে পাই। একদিকে আছে মৌসিনরাম, যেখানে বিশ্বের সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। মৌসিনরাম, যেখানে সারা বছর বিশ্বের মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। আর ঠিক তার উল্টো দিকে আছে শিলং, যেখানে খুবই কম বৃষ্টিপাত হয়। এটাকে আমরা বৃষ্টির ছায়া অঞ্চল বলে থাকি। কে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন বা গড়ে তোলেন? স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? আচ্ছা, স্কুল বুক সোসাইটি কোথায় প্রতিষ্ঠা হয় বলো তো? কলকাতায়
প্রতিষ্ঠা হয় স্কুল বুক সোসাইটি, মনে থাকবে। অ্যান্ড স্কুল বুক সোসাইটি কে গড়ে তুলেছিলেন? ডেভিড হিয়ার স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন। আচ্ছা, এটা কবে প্রতিষ্ঠা হয় বলো তো? কলকাতা স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠা হয়েছিল? এনিওয়ান উত্তর করো, সকলে সকলে কমেন্ট করে উত্তর করো, কবে প্রতিষ্ঠা হয়েছিল কলকাতা স্কুল বুক সোসাইটি? রাইট অ্যান্সার ইজ, কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1817। যারা বলছো একদমই সঠিক উত্তর হবে 1817তে কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা হয়। আচ্ছা, পরেরটা 20 নম্বর প্রশ্ন। বাখিরা বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? বাখিরা নামের বন্যপ্রাণী অভয়ারণ্যটা ভারতের কোথায় আছে? বাখিরা বন্যপ্রাণী অভয়ারণ্য আছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে। রাজ্যপালের পদ শূন্য অবস্থায় তার দায়িত্ব কে পালন করেন? যখন রাজ্যপাল, কোনো রাজ্যের রাজ্যপালের পদটা শূন্য থাকবে, তখন তার জায়গাতে তার পদ কে সামলাবেন? রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, হাইকোর্টের প্রধান বিচারপতি, নাকি বিধানসভার অধ্যক্ষ? অ্যাকচুয়ালি কি হয় দেখো, রাজ্যপালের পদ যদি খালি হয় সেখানে কিন্তু অস্থায়ী রাজ্যপাল নিযুক্ত করা হয়। সাধারণত অন্য রাজ্যের রাজ্যপালকে বা অন্য কোনো একটা রাজ্যের রাজ্যপালকে অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়। তাছাড়া কিন্তু রাজ্যপালের পদ শূন্য থাকলে হাইকোর্টের প্রধান বিচারপতি যিনি থাকেন তিনি তার দায়িত্বটা পালন করতে পারেন। অপশন সি ইজ রাইট অ্যান্সার। পরেরটা, কোন মৌলটিকে কুইক সিলভার বলা হয়? কুইক সিলভার আমরা কাকে বলে থাকি? দ্রুত উত্তর করো সকলে, কোন মৌলটিকে কুইক সিলভার বলা হয়? পারদকে বলা হয় না কুইক সিলভার, পারদকে বলা হয় Hg, পারদের সংকেত। আচ্ছা, পারদের সংকেত যদি Hg হয় বা মার্কারির সংকেত যদি Hg হয়, তাহলে পারদের পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা কত পারদের, বলো দেখি দ্রুত। আরেকটা জিনিস জেনে রাখো, এই পারদকে না তরল ধাতু বলা হয়। পারদ হচ্ছে কি, এটাকে আমরা তরল ধাতু বলে থাকি। এটা এতটাই এর গলনাঙ্ক কম যে এটা কিন্তু সাধারণ উষ্ণতা মানে রুম টেম্পারেচারে কিন্তু গলে যায়। আচ্ছা, এর পারমাণবিক সংখ্যা কত পারদের? 80, 80 হলো এর পারমাণবিক সংখ্যা। পরীক্ষায় পড়ে কিন্তু বিভিন্ন মৌলের পারমাণবিক সংখ্যা, ভালো করে এটা পড়ে রাখবে। 80, 80 হচ্ছে এর পারমাণবিক সংখ্যা। মন্ট্রিয়াল চুক্তি সম্পাদিত হয় কবে? কবে মন্ট্রিয়াল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বা সম্পাদিত হয়েছিল? আচ্ছা, মন্ট্রিয়াল চুক্তিটা কি আসলে জেনে রাখো। মন্ট্রিয়াল চুক্তিটা এটা স্বাক্ষরিত হয়েছিল 1987-র 16ই সেপ্টেম্বর। 1987-র 16ই সেপ্টেম্বর। এখানে 16ই সেপ্টেম্বর দিনটাকে ভালো করে খেয়াল করো। এই 16ই সেপ্টেম্বর আমরা পালন করি আন্তর্জাতিক আন্তর্জাতিক ওজোন দিবস। আন্তর্জাতিক ওজোন দিবস কবে পালন করা হয়? সেটা পালন করা হয় 16ই সেপ্টেম্বর। ঠিক আছে, এবারে দেখো ডিয়ার স্টুডেন্টস, এই 16ই সেপ্টেম্বর কেন আন্তর্জাতিক ওজোন দিবস পালন করা হয়? কারণ এই দিনে কানাডাতে অবস্থিত আছে মন্ট্রিয়াল বলে একটা শহর। মন্ট্রিয়াল শহরে একটা চুক্তি সম্পাদিত হয়েছিল বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে, যে সমস্ত গ্যাসগুলো বা যে সমস্ত পদার্থগুলো ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করে, এর মধ্যে বিশেষ করে কিন্তু ক্লোরিন, কার্বন এইগুলো আছে। তো এইগুলোর ব্যবহার কমানো বা এইগুলোকে নিয়ন্ত্রণ করা কিন্তু প্রধান লক্ষ্য ছিল এই মন্ট্রিয়াল চুক্তিপত্রের। মনে থাকবে আশা করি মন্ট্রিয়াল চুক্তিপত্রটা কি আসলে। আচ্ছা, তো 16ই সেপ্টেম্বর এই দিনে কিন্তু আমরা পালন করি ওজোন দিবস। আচ্ছা, 2025-এ আইপিএলে কতগুলি দল প্রতিযোগিতা করবে? 2025 সালের আইপিএলে কতগুলি দল খেলবে? রাইট অ্যান্সার হচ্ছে 10টি দল খেলবে 2025 সালের আইপিএলে। কোন কোন দল? চেন্নাই সুপার কিংস,
মুম্বাই ইন্ডিয়ান্স, আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংস, তারপরে মুম্বাই ইন্ডিয়ান্স, এটাও একটা ওয়ান অফ দ্য সফল দল। রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দ্রাবাদ, কলকাতা নাইট রাইডার্স 2024-এর চ্যাম্পিয়ন ছিল, অ্যান্ড পাঞ্জাব কিংস, লখনৌ সুপার জায়ান্টস, দিল্লি ক্যাপিটালস এবং লাস্ট হচ্ছে গুজরাট টাইটান্স। এই সমস্ত কিন্তু দলগুলো, এই 10টি দল কিন্তু এখানে খেলবে। কয়টি দল হলো? 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে, 10টি দল প্রতিযোগিতা করবে 2025-এর আইপিএলে, মনে থাকবে। চলো পরেরটা দেখি, রামবাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? রামবাম জলবিদ্যুৎ প্রকল্প কোথায় আছে? লাস্ট কোশ্চেন আজকের আমার সেশনের, উত্তর কি হবে কমেন্ট করো সকলে। রামবাম জলবিদ্যুৎ প্রকল্প আছে দার্জিলিংয়ে, দার্জিলিংয়ে আছে, এটা পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে, পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে অবস্থিত। অলরাইট, আজকের ক্লাসটি আমি এখানেই এন্ড করছি। যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে, কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্যই যারা আমাদের নতুন ব্যাচে ভর্তি হওনি এখনও, সকলে অ্যাডমিশন নিয়ে নেবে নতুন ব্যাচে। আমাদের নতুন ক্লাস সেখানে কিন্তু শুরু হয়ে গেছে ব্যাচে। ভালো থাকবে সকলে, পরের দিনের ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।